নমস্কার, রিপাবলিক বাংলার আরও একটা পডকাস্টে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। পডকাস্টে যেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি তা অত্যন্ত প্রাসঙ্গিক, আপনারা জানেন। বর্তমান সময় দাঁড়িয়ে শুধুমাত্র পড়াশোনা করলেই যে হয় তা তো নয়। একই সঙ্গে সেই পড়াশোনা করবার পর ভবিষ্যতের গতি কোন দিকে যাবে বা ভবিষ্যতের চাকা কোন দিকে গড়াবে সেটা বিষয়ে ভাবনা চিন্তা করারও ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে। আর এই বিষয়ে ভাবনা চিন্তা ইতিমধ্যেই পড়ুয়ারা তারা কিন্তু অনেক অল্প বয়স থেকেই করতে শুরু করে দিয়েছেন, কারণ তারা ভীষণ ক্যারিয়ারিস্টিক, অর্থাৎ ভবিষ্যতে তারা কি করবেন তা আগের থেকেই ভাবনা চিন্তা করেই কিন্তু তারা এগোতে থাকেন। আজকে বেশ কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার মধ্যে মুখ্য বিষয়টাই হচ্ছে চিকিৎসা ক্ষেত্র। দেখুন, যখনই আমরা মেডিকেল টার্মের কথা বলি বা এই চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করি, হয়তো হাসপাতাল অথবা চিকিৎসকদের কথাই প্রথমে আসে, কিন্তু এদের নেপথ্যে যারা ব্যাকে রয়েছেন, অর্থাৎ পেছনের সারিতে যারা রয়েছেন কিন্তু তারা রিয়েল হিরো, তাদেরকে নিয়ে আমরা আজকের আলোচনা রেখেছি। মূলত তার কারণ প্রশিক্ষিত পেশাদার একজন চিকিৎসার সঙ্গে যুক্ত, সমাজসেবার সঙ্গে যুক্ত যেই সকল ব্যক্তিত্বরা রয়েছেন, তারা ফার্মাসিস্টও হতে পারেন, প্যারামেডিক্যাল স্টাফ হতে পারেন, এছাড়াও টেকনিশিয়ান যারা রয়েছেন যাদের কাছে প্রাথমিকভাবে আমরা গিয়ে থাকি, তাদেরকে প্রশিক্ষিত করা সেটা ভীষণভাবে প্রয়োজন রয়েছে এবং তা জরুরিও বটে। আর এক্ষেত্রেই অত্যন্ত স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির যে কোর্স নতুন করে চালু করা হয়েছে, এটা বলবো না, কারণ দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই পেশার সঙ্গে যুক্ত রয়েছেন এবং পেশাগত শিক্ষা তারা দিয়ে চলেছেন লাগাতার, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ অ্যালাইড হেলথ সায়েন্সেস অ্যান্ড ডিপার্টমেন্ট অফ ফার্মাসি। এরাই একেবারে সঠিকভাবে প্রশিক্ষণ দিয়ে মূলত চিকিৎসা ক্ষেত্রে দক্ষ প্রশিক্ষক তৈরি করে সেখানে তারা পাঠাচ্ছেন। আর এই নিয়েই আজকে আমাদের আলোচনা, যে কিভাবে আপনারা পড়াশোনা করবেন, কোথায় কোথায় প্লেসমেন্ট পাবেন এবং আর কি রয়েছে এর পেছনে, সেটা নিয়েই আজ আলোচনা করতে আমাদের স্টুডিওতে যারা উপস্থিত রয়েছেন, প্রথমে তাদেরকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরিন ভট্টাচার্য, এইচওডি হেলথ ফার্মেসি, অর্থাৎ ফার্মেসি ডিপার্টমেন্টের যিনি এইচওডি রয়েছেন, তাকে স্বাগত জানাই। আর অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর দময়ন্তী দাস ঘোষ, তাকেও আমরা স্বাগত জানাই, এইচওডি অ্যালাইড হেলথ সায়েন্সে। সর্বোপরি আপনার কাছে আমি আসবো, কারণ বিষয়টা হচ্ছে যে ডক্টর ভট্টাচার্য, দেখুন, আমরা যখনই কোনো বিষয় নিয়ে আলোচনা করে থাকি, বিশেষত চিকিৎসা ক্ষেত্রে, মুমূর্ষু রোগীকে নিয়ে যখন একটা মানুষ তারা হাসপাতালে যান বা চিকিৎসকের কাছে যান, প্রথমে চিকিৎসকের পরামর্শ এবং তার পরবর্তী সময় আমরা দেখি হয় কোনো ফার্মেসিতে তাদেরকে যেতে হয়, অথবা তাদের অনেক রকমের টেস্টের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ল্যাবে যেতে হয়। এই যে এদেরকে প্রশিক্ষণ দেওয়া, প্রশিক্ষিত করা, সেটা ইউনিভার্সিটি কিভাবে করছে? সর্বোপরি প্রথমে যেটা দিয়ে আপনি শুরু করলেন, একটা হেলথ সেক্টর। এই হেলথ সেক্টরকে যদি আমরা একটা বর্গক্ষেত্রের ন্যায় যদি আমরা ভেবে থাকি, এখানে হচ্ছে চারটে বিন্দু বা চারটে ডট আমরা দেখতে পাই। সেই ডটের মধ্যে একটা হলো হচ্ছে আমাদের মেডিকেল সায়েন্স, যেটাকে আমরা হচ্ছে এমবিবিএস বলে থাকি, এবং তার সাথে থাকে হচ্ছে নার্সিং, তার সাথে থাকে হচ্ছে ফার্মাসিউটিক্যাল সায়েন্স, এবং তার সাথে রয়েছে হচ্ছে অ্যালাইড হেলথ সায়েন্স। এই চারটে স্ট্রিম একে আরেকজনের সাথে অঙ্গাঙ্গিকভাবে হচ্ছে জড়িত। তো ঠিক সেই রকমভাবেই আমাদের এই ফার্মাসিউটিক্যাল সায়েন্স যে সাবজেক্টটা আমাদের আজকে নিয়ে আলোচনা, এই ফার্মেসি হচ্ছে কোর্সটা আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে বেসিক্যালি পথ চলা শুরু হয়েছিল 2019 সাল থেকে, এবং এই 2019 সাল থেকে যেহেতু আমাদের পথ চলা, এবং আমাদের এই মুহূর্তে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজিতে 3টি আপাতত প্রোগ্রাম আমরা কোর্স অফার্ড করে থাকি। তার মধ্যে হচ্ছে 2 বছরের ডিপ্লোমা ইন ফার্মেসি, যেটাকে আমরা শর্ট ফর্মে ডিফার্ম বলে থাকি, 4 বছরের ব্যাচেলর ইন ফার্মেসি, যেটাকে শর্ট ফর্মে বিফার্ম, এবং 3 বছরের বিফার্ম ল্যাটারাল। এটার একটা হচ্ছে মেন ব্যাপার, এই ল্যাটারাল শব্দটার আমি এটাও এখানে এখনই এক্সপ্লেন করে দিই। যে সমস্ত ছাত্রছাত্রীরা ডিপ্লোমা করে হচ্ছে ব্যাচেলার ডিগ্রি পড়তে চায়, সেই ক্ষেত্রে তারা কিন্তু বিফার্মের এই 4 বছরের কোর্সটাতে সেকেন্ড ইয়ারে তারা ডাইরেক্ট ভর্তি হতে ভর্তি হতে পারবে। এই হলো মেন ব্যাপার। কি বেসিক্যালি 3টি কি প্রোগ্রাম এই মুহূর্তে আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সের পক্ষ থেকে কি পরিবেশন করা হয়ে থাকে। এটা ফার্মেসির ক্ষেত্রে। আর যদি অ্যালাইড হেলথ সায়েন্সের ক্ষেত্রে বলা হয়, অ্যালাইড হেলথের ক্ষেত্রে আমরা 4টে প্রোগ্রাম এতদিন রান করেছি, এবছর থেকে আরেকটি প্রোগ্রাম অ্যাড হয়েছে। তো 4টে প্রোগ্রামের যে নামকরণ ছিল সেটাও এবছর থেকে চেঞ্জ হয়েছে কমিশন অনুযায়ী। আমাদের একটি কমিশনের আন্ডারে এই সাবজেক্টগুলো পড়ে, সেটা হচ্ছে ন্যাশনাল কমিশন অফ অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশন, NCAHP। সেই গাইডলাইন অনুযায়ী এখনকার নামকরণটাই আমি বলছি, এটা হচ্ছে
সবই আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রাম আমাদেরটা। সো বিএসসি ইন অ্যানেস্থেশিয়া অ্যান্ড অপারেশন থিয়েটার টেকনোলজি, BSc in Medical Radiology and Imaging Technology, BSc in Medical Laboratory Sciences, আর আরেকটি নামকরণ পুরনোটা এখনও আছে, হয়তো এটা চেঞ্জ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, সেটা হচ্ছে BSc in Critical Care Technology, সেটা BSc in Emergency Medical Emergency Technology হয়ে যাবে। এর সাথে যেটা পঞ্চম আমরা এবারে শুরু করছি সেটা হচ্ছে BSc in Optometry। তো এর আন্ডারে যা যা পড়ানো হয় তার মেইনলি প্রথম বছরটা সবটাই হচ্ছে হেলথটাকে বোঝা, মানে মানুষের পুরো শারীরিক কাঠামোটাকে বোঝা, তার অসুখগুলো সম্পর্কে জানা এবং সেটার জন্য কি কি ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয় সেটা সম্পর্কে জানা, এবং গ্র্যাজুয়ালি বেসিক প্যাথোলজি, বেসিক বায়োকেমিস্ট্রি এগুলো দেখা। তারপরে গ্র্যাজুয়ালি সেকেন্ড ইয়ার থেকে ওরা আরও সাবজেক্ট স্পেসিফিক যে কোর্সগুলো আছে বা যে সাবজেক্টগুলো আছে, ইউনিটগুলো আছে, সেগুলো পড়তে শুরু করে। তার সাথে ওদের শুরু হয় হসপিটাল ট্রেনিং, একাধারে ওদের হসপিটাল ট্রেনিং অ্যান্ড থিওরিটিক্যাল ক্লাসেস ইন দ্য ইউনিভার্সিটি এটা হতে থাকে। আচ্ছা, এখানে আরও একটা বিষয় উঠে আসে যে শুধুমাত্র যে থিওরি পড়ে গিয়ে কোনো কিছু করা সম্ভব তা তো না, এখন হাতে কলমে শেখাটাও ভীষণভাবে প্রয়োজন। সেদিক থেকে এই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে অন্ততপক্ষে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সেই বিষয়টা কীরকম জায়গায় রয়েছে? হ্যাঁ, বেসিক্যালি যেটা ফার্মেসি ডিপার্টমেন্টের ক্ষেত্রে আমি বলে থাকি, যেহেতু ফার্মেসি কোর্সটা সম্পূর্ণভাবে ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা অনুমোদিত, এবং এই ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া একটি স্বশাসিত সংস্থা, অটোনমাস বডি। এরা পুরো সিলেবাসটাকে এমনভাবে ফ্রেম করে দিয়েছে যে এখানে যেমনভাবে ওই যে থিওরি বেসড সাবজেক্ট রয়েছে ঠিক তেমনিভাবেই প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্টগুলো রয়েছে। তো সেই কারণে প্র্যাকটিক্যাল এবং থিওরি এই দুটোর ওপরই কিন্তু আমরা সমপরিমাণ ছেলেমেয়েদের ওপর কিন্তু জোর দিয়ে থাকি। তার কারণ বৃত্তিমূলক শিক্ষার সাথে সাথে কারিগরি শিক্ষাও কিন্তু একটা অন্যতম দিক। তো সেই কারণে আমাদের যে সাবজেক্টগুলো যেভাবে আমাদের ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া ডিজাইন করেছে, ঠিক যাতে আগামী দিনে এবং আমাদের যে বিভিন্ন স্কোপ রয়েছে, একটা ছেলে যখন পাশ করে বেরোচ্ছে তাকে সেই সংস্থা, যখন কোনো সংস্থা আমাদের এখানে অ্যাজ এ রিক্রুটমেন্ট করতে যখন আসছে, তাদের যথোপযোগী তৈরি করে দেওয়ার জন্য যে সমস্ত টেকনোলজি, যে সমস্ত প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টগুলো অ্যাকচুয়ালি করানো দরকার ডিজাইন বাই ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া, সেগুলো আমরা খুব সুন্দরভাবে করাই। এবং এটা আমাকে বলতে আজকে হবেই, তার কারণ হচ্ছে ফার্মাসি ডিপার্টমেন্টে যে সমস্ত ল্যাব বা ইনস্ট্রুমেন্ট যেগুলো আমাদের এই মুহূর্তে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে রয়েছে, সেগুলো অত্যধিক পরিমাণে উন্নত মানের রয়েছে। এবং তার সাথে সবথেকে বড় ব্যাপার, যে সমস্ত ইনস্ট্রুমেন্টরা ছেলেমেয়েরা 4 বছরে ব্যবহার করছে বা শিখছে, সেইগুলোই কিন্তু তারা যখন প্রফেশনাল লাইফে যাচ্ছে তারা কিন্তু সেই ইনস্ট্রুমেন্টগুলো একটু বড় আকারে জানতে পারছে বা শিখতে পারছে। তো সেই কারণে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আমাদের রয়েছে অত্যধিক নতুন এবং আপডেটেড ভার্সনে, অর্থাৎ একেবারে আধুনিকীকরণ যাকে বলা চলে সেটাই ইনক্লুডেড রয়েছে এর মধ্যে, তাই তো? হ্যাঁ, আধুনিকীকরণ অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম রিয়েলিটিটা হয় যখন ওরা হাসপাতালে যায়, তাই জন্য সেই যে টাই আপগুলো সেটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা ইউনিভার্সিটির মধ্যে ম্যানিকুইনের ওপরে দেখাই, আগের থেকেই তারা পুরোটা অন্ততপক্ষে হাতে কলমে শিখে হাতে কলমে শিখছে, যেটা ধরুন ম্যানিকুইনের ওপর দেখলো, বাট আন্ডার দ্য মাইক্রোস্কোপ দেখলো, এই ধরনের যার যেটা দেখার দরকার সেগুলো করলো। এবার যখন হাসপাতালে যায় তখন তারা ডাইরেক্টলি পেশেন্ট ডিল করে, সেখানকার যে প্রশিক্ষণ সেই টাই আপগুলো আমাদের ওই জন্য করতে হয় রেগুলার বেসিসে, যাতে করে সেখানে গিয়ে তারা সেই প্রশিক্ষণটা পায়। হ্যান্ডস অন ট্রেনিং বলতে আমরা যেটা বোঝাই, কোর্স চলাকালীন। এবং আমাদের যেহেতু 3+1 মানে 4 ইয়ার্স, আর অপটোমেট্রি 4+1, তো লাস্ট ইয়ারটা হচ্ছে ওদের পুরোপুরিভাবেই ইন্টার্নশিপ, সেটা হাসপাতালেই হয়। আচ্ছা, এখানে রেগুলেটরি বডি কারা কারা যুক্ত রয়েছে বা কিছু, এটাও খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। আমরা যখন প্রিভিয়াসলি কথা বলছিলাম তখন এই বিষয়টা উঠে আসছিল, কারণ সরকারি অনুমোদন পাওয়া এবং সর্বোপরি এটা মেডিকেল এবং প্যারামেডিকেলে ভর্তির ক্ষেত্রে সম্ভবত এই বিষয়টাকে কতটা জোর দেওয়া হয়? হ্যাঁ, সেটা তো আমাদেরকে আগে অনুমোদন পেতে হয়েছে, তো আমরা স্বাস্থ্য ভবন থেকে অনুমোদন পেয়েছি এবং সেটা রিনিউয়াল পদ্ধতির মধ্যে আছে। আর তারা যা বলে দেবে সেই অনুযায়ী আমরা চলি, তারা যেরকমভাবে যা যা চেঞ্জেস বলেন সেভাবেই আমরা করি। সেটা ছাড়া যেটা আরেকটা, যেটা আমি বললাম, ন্যাশনাল কমিশন এসেছে আমাদের
এখন সেই ন্যাশনাল কমিশনটার যা যা কারিকুলাম আছে, যেরকমভাবে সেখানে গাইডলাইন দেওয়া আছে, আমাদের হুবহু সেটাই ফলো করতে হচ্ছে। তাহলে একদিকে ন্যাশনাল কমিশন, এবং সেটা স্বাস্থ্য ভবনও জানে, আমাদেরকে স্বাস্থ্য ভবনও সেটাই বলেছে ন্যাশনাল কমিশনটাকেই ফলো করতে, এবং সেটা করলে পরে সেই অনুযায়ী অনুমোদন। তো আমাদের সেই অনুমোদন অলরেডি আছে, এবং সেটাকে আমরা যাতে আরও রিনিউয়াল করা যায় এবং আর কি কি চেঞ্জেস সেখানে লাগবে সেটার জন্য আমরা সরাসরিভাবে স্বাস্থ্য ভবনের সাথে কথা বলি। এটা বৃহৎ ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে, মানে শুধুমাত্র কেউ যদি মনে করে যে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা করছি এবং সেটা শুধুমাত্র আমাদের রাজ্যের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রয়েছে, তা তো নয়। যেহেতু ন্যাশনালি এটাকে ভাবনা চিন্তা করা হচ্ছে, সুতরাং গোটা দেশের বিভিন্ন প্রান্তে যে কোনো কোনায় তারা গিয়ে কাজ করতে পারছেন। অবশ্যই, একদমই তাই। মানে এই যে অনুমোদন যেটা দিচ্ছে, মানে ফার্মেসির ক্ষেত্রে অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের অ্যালাইড হেলথ সায়েন্সের ক্ষেত্রে, এই অনুমোদনটা থাকা মানে হচ্ছে এই বিশ্ববিদ্যালয় সিস্টার নিবেদিতা থেকে যে সমস্ত ছেলেমেয়েরা পাশ করছে, তারা আমাদের সম্পূর্ণ ভারতবর্ষের যে কোনো অর্গানাইজেশন, যে কোনো ইনস্টিটিউশন, যে কোনো জায়গায় গিয়ে তারা মানে কাজ করতে পারবে। ইভেন তারা যদি মনে করে না তারা তাদের একাডেমিক ক্যারিয়ারটাকে তারা এনহ্যান্স বা তারা এগিয়ে নিয়ে যাবে, সেটাও তারা করতে পারে। সেখানে কোনো রকম কোনো বাধার সম্মুখীন তারা হয়নি এবং হবেও না। মানে সবটাই স্টুডেন্টদের স্বার্থে। অবশ্যই, মানে প্রত্যেকটা সিদ্ধান্তই স্টুডেন্টের স্বার্থেই নেওয়া। একদমই তাই। আচ্ছা, এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় যেটা জানবার জন্য হয়তো এই পডকাস্টটা অনেকেই দেখছেন, সেটা হচ্ছে যে একদিকে যেমন ইন্টার্নশিপ, অন্যদিকে প্লেসমেন্ট, দুটো অত্যন্ত সম্পৃক্ত একটা জায়গা রয়েছে বর্তমান সময়। কোন কোন জায়গার সঙ্গে কোলাবোরেশন এই সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির অন্ততপক্ষে রয়েছে, মানে কোন কোন হাসপাতালের সঙ্গে কোলাবোরেশনটা রয়েছে? আমাদের ক্ষেত্রে যেমন অ্যালাইড হেলথ সায়েন্সে আমরা সরকারি বেসরকারি দুটো জায়গাতেই করেছি, এর আগেও করেছি সরকারি মেডিকেল কলেজে, এখন যেমন আমাদের আরজি করে চলছে, এনআরএস মেডিকেল কলেজে চলছে, এর আগে সাগর দত্ততে হয়েছে। তো এই বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে যেহেতু পেশেন্ট লোড অনেক বেশি থাকে, অনেকটা বেশি শেখার পরিকাঠামো থাকে, এদের সাথে আমরা কোলাবোরেট করি। প্লাস কিছু মাল্টি স্পেশালিটি হসপিটালসও আছে যেখানে টেকনোলজি ওয়াইজ তারা অনেকটা বেশি আপগ্রেডেড, সেখানেও আমরা চেষ্টা করি ওদেরকে একটা ট্রেনিং করানোর বা একটা হ্যান্ডস অন ট্রেনিং দেওয়ার, প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার। কিন্তু এক্ষেত্রে ক্যাম্পাসিং হয়েছে কি, মানে চলতি বছর বা প্রিভিয়াস ইয়ারগুলোতে অবশ্যই ক্যাম্পাসিং কি বছরে একটাই? হ্যাঁ, বছরে আমাদের যখন মানে একটা একাডেমিক ইয়ার যখন শেষ হচ্ছে, একটা ব্যাচ যখন শেষ হচ্ছে, ঠিক সেই সময়ে, ঠিক তার আগে থেকেই, ছেলে মেয়েদের ফাইনাল পরীক্ষার আগের ঠিক মুহূর্ত থেকে, সেই সময় থেকেই আমাদের বিভিন্ন কোম্পানি সমগ্র ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে তারা আমাদের ইউনিভার্সিটিতে আসেন এবং তাদের পছন্দ মতন আমাদের ইনস্টিটিউটের ছেলে মেয়েদেরকে তারা রিক্রুট করে নিয়ে যান। মানে তাদের ক্ষেত্রে অন্ততপক্ষে সুযোগটা অনেকটা বেশি। কিন্তু এই ফার্মেসির ক্ষেত্রে আরও একটা বিষয় সামনে উঠে আসে যে ফার্মাসিউটিক্যাল ল্যাব যেগুলো রয়েছে বা এর সঙ্গে সম্পৃক্ত যেই জায়গাগুলো রয়েছে, সেইখানে চাকরির জন্য বা সেখানে কাজ করবার জন্য কিভাবে প্রশিক্ষণ আপনারা দিয়ে থাকেন? হ্যাঁ, এইবারে এটি একটি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা হলো ফার্মেসি পড়বার পর আমাদের মানে এই যে ইন্টার্নশিপ, যে আপনি একটু আগে একটা কথা বললেন, এই ইন্টার্নশিপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এই ফার্মেসি, সেটা আমি 2 বছরের ডিপ্লোমা ইন ফার্মেসি পড়ি না কেন বা 4 বছরের ব্যাচেলর ইন ফার্মেসি পড়ি না কেন, আমাদের এই ফার্মেসি কোর্স চলাকালীন আমাদের একটি হলো হসপিটাল ট্রেনিং এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং আমাদের নিতেই হয়। এবং এই হসপিটাল ট্রেনিংটা নেওয়ার জন্যে আমাদের কিন্তু সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের কিন্তু সমস্ত যে কোনো হাসপাতালে কিন্তু ছেলেমেয়েরা গিয়ে ট্রেনিংটা নিতে পারে। আচ্ছা, তার জন্যে আমরা কি করে থাকি, তার জন্যে যদি কোনো ছাত্র বা ছাত্রী সে পশ্চিমবঙ্গের হোক বা পশ্চিমবঙ্গের বাইরের হোক, তারা আমাদের কাছে অ্যাপ্লাই করে থাকে এবং আমরা তাদেরকে একটা এনওসি দিই এবং সেই এনওসির উপর বেস করে তারা সেই নির্দিষ্ট হাসপাতালে তারা যায়। এবং অবশ্যই এটা জেনে রাখা প্রত্যেকের উচিত, এই যে হসপিটাল ট্রেনিংটা যেটা হয়, মানে যেটা কোর্স কারিকুলামের মধ্যে রয়েছে, সেটা সম্পূর্ণভাবে গভর্নমেন্ট অ্যাপ্রুভড হসপিটাল হতে হবে এবং সেখানে কিন্তু ফার্মেসি ডিপার্টমেন্টটা থাকতে হবে, এটা একটা দিক। আর দ্বিতীয় ইন্ডাস্ট্রির ক্ষেত্রেও কিন্তু এই ইন্টার্নশিপটা কিন্তু ম্যান্ডেটরি। এই ইন্টার্নশিপটা কিন্তু মানে আমাদের যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশুনো করছে একটা নির্দিষ্ট সময়, এই যে 4 বছরের মধ্যে একটা নির্দিষ্ট সময়, যে কোনো সময় নয়, নির্দিষ্ট 4 বছরের যে একটা নির্দিষ্ট সময়ে ছেলেমেয়েরা আমাদের যে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন রিজিয়নে যে সমস্ত ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বা ওষুধ প্রস্তুতকারক সংস্থা রয়েছে এবং যেখানে ওষুধ
কি তৈরি করানো হয়, সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে কিন্তু ছেলে মেয়েদেরকে অ্যাজ এ ট্রেনি করে হচ্ছে পাঠানো হয়ে থাকে। তাতে কি হচ্ছে, তাতে তারা বিভিন্ন রকমভাবে ট্রেনিং প্রাপ্ত হচ্ছে, তারপরে কিন্তু তারা পাশ করার পর রেজিস্ট্রেশন, এই যে একটা ফার্মাসিস্ট রেজিস্ট্রেশনের ব্যাপারটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ফার্মাসিস্ট রেজিস্ট্রেশনের জন্য তখন তারা অ্যাপ্লাই করতে পারে। তবে এখানে আরও একটা বিষয়, ক্লিনিক্যাল ট্রায়ালের মতো নিজে গবেষণামূলক কাজ, কারণ এখন বর্তমান সময়ে যে পুরনো ওষুধ যেই নামগুলো আমরা জানি সেখান থেকে অনেকটা পরিবর্তন হয়ে নানান ধরনের নতুন ওষুধগুলো আসছে এবং তার সবটাই রিসার্চের ওপরে। রিসার্চ ওয়ার্কের জন্য কতটা প্রস্তুত করে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের? দেখুন, মেন এই মানে ফার্মাসিউটিক্যাল সায়েন্স পড়বার পর, সে ব্যাচেলার ডিগ্রি পড়বার পর তারপরে কিন্তু এর স্কোপ বা পরিধি কিন্তু প্রচুর। সবথেকে বড় ব্যাপার হচ্ছে এটা। এবারে যদি কোনো ছেলে মেয়ে যদি তার একাডেমিক পাথটাকে আরও বেশি এগিয়ে নিয়ে যেতে চায়, সেই ক্ষেত্রে সে রিসার্চের মাধ্যমেও কিন্তু নিয়ে যেতে পারে, কিন্তু তার আগে তাকে হচ্ছে মাস্টার ডিগ্রিটা কিন্তু তাকে মানে ফুলফিল হচ্ছে করতে হবে। এছাড়া আমাদের কিন্তু সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির সাথে সারা বিশ্বের বেশ কিছু নামকরা ইউনিভার্সিটি, তাদের সাথে কিন্তু আমাদের একটা মৌ করা রয়েছে, একটা চুক্তি আমাদের আছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের ইউনিভার্সিটির বেশ ছাত্রছাত্রীরা কিন্তু নির্দিষ্ট সময়ে সেই সমস্ত বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি দিকে নির্দিষ্ট সময়ের জন্য তারা কিন্তু ট্রেনিং নিয়ে আমাদের এখানে আসে। তাতে কি হচ্ছে, তাতে কিন্তু ছেলে মেয়েদের যতটা না এক্সপোজার হচ্ছে, তার থেকে বেশি তারা কিন্তু সেই দেশের কালচার, সেই দেশের মানুষের সাথে কথা বলা, এতে ছেলেমেয়েরা আরও বেশি কিন্তু এক্সপোজড হচ্ছে। এটা এবং তাদের আত্মবিশ্বাসও বাড়ছে অবশ্যই, এবং এটা তো মানে তাদের একাডেমিক এবং হচ্ছে প্রফেশনাল ক্যারিয়ারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা তারা একটা এক্সট্রা বুস্ট আপ পাচ্ছে। এবং এটা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি প্রত্যেকটা স্টুডেন্টকে কিন্তু ইন্ডিভিজুয়ালিভাবে কিন্তু সুযোগ দিয়ে রাখছে। মানে এরকম নয় যে তুমি যাবে বা তুমি যাবে না, এরকম নয়, প্রত্যেকের কাছে। এবং এটা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির অত্যন্ত একটা মানে বলবো খুব ভালো দিক, যে দিকটা হচ্ছে ছেলে মেয়েদের কাছে একদম ওপেন করে রেখেছে যে যেখানে বিশ্বের যেখানে যা সুযোগ আছে তোমরা যাও, আমরা তোমাদের সাথে আছি। আমাদের, যেমন আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজও পড়ানো হয় এবং আমাদের স্টুডেন্টদের ওটা ইউনিভার্সিটি স্পেসিফাইড কোর্স হিসেবে দেওয়া হয়। সো ইভেন যারা প্যারামেডিক্যাল পড়ছে, হেলথ সায়েন্স পড়ছে, তাদের কিন্তু একটা না একটা ফরেন ল্যাঙ্গুয়েজে ওদের একটা মাইনর করতে হয়। আচ্ছা, তাতে করে সেই পরবর্তীকালে যদি সেই দেশে যাওয়ার সুযোগ হয় তাহলে সেটা ওদের কাজে লাগবে। এছাড়া আমাদের ক্ষেত্রে যেমন যাতে ওদের কনফিডেন্স বুস্ট আপ করা যায়, তাই আমাদের হেলথ ক্যাম্প হয়, সেখানে ওরা ডাইরেক্টলি গিয়ে একদম মানুষের সাথে কাজ করে। মানুষের ধরুন হেলথ ক্যাম্পে ব্লাড নিল, ব্লাড ডোনেশন ক্যাম্প হলো বা হেলথ চেক আপ ক্যাম্প হলো, সেখানে ডাইরেক্টলি ওরা ডিল করে মানুষদেরকে। তো সেক্ষেত্রে ওদের কনফিডেন্স অনেকটাই বুস্ট আপ হয়ে যায়। ওরা নিজেরাই সেটা বলে, ওরা ভীষণভাবে স্যাটিসফাইড হেলথ ক্যাম্প করে অ্যান্ড হসপিটাল ট্রেনিং পেয়ে। তো সেগুলোই আমাদের এক একটা প্লাস পয়েন্ট, যে আমরা এগুলো দিতে পারছি স্টুডেন্টদেরকে এবং স্টুডেন্টরা সেটা বুঝছে। যারা ধরুন আগের ব্যাচের স্টুডেন্ট, তারা পরের ব্যাচকে বলছে, তারা তার পরের ব্যাচকে বলছে। সো একটা লিগেসি তৈরি হচ্ছে, এটা একটা ধারা, এটা একটা ধারা চলতেই থাকে। কিন্তু আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালের ক্ষেত্রে হাতে কলমে শেখার কথা কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু এখানে আরেকটু স্পেসিফিক করবে যে গবেষণার ক্ষেত্রেও হয়তো আরও অনেকটা বেশি পড়াশোনা করতে হয়। এটা আমরা প্রত্যেকেই জানি যে কোনো কিছু নিয়ে রিসার্চ করা মানে তার একেবারে গোড়া পর্যন্ত পৌঁছে যাওয়া। সেই রিসার্চের ক্ষেত্রে অ্যালাইড হেলথ সায়েন্স এবং এই ডিপার্টমেন্ট তারা কিভাবে কাজ করছে? যেমন আমাদের ফ্যাকাল্টিরা, আমার যেমন কোলাবোরেশন আছে বিভিন্ন হাসপাতালের সাথে, তো সেখানে আমার যে রিসার্চ, সেই রিসার্চে তারা হেল্প করতে পারে। কিন্তু ডেফিনেটলি সেটা পোস্ট গ্র্যাজুয়েশনের পরের জায়গাটা বেশি তুলে ধরে, তো ওরা সেক্ষেত্রে অ্যাসিস্ট করতেই পারে। এটা ছাড়া আদার দ্যান অ্যাসিস্টিং ইন মেজর রিসার্চ প্রজেক্টস, ওরা কিন্তু একবার ডিগ্রি হোল্ডার হয়ে গেলে পরে অনেক জায়গায় মানে ICMR প্রজেক্টস আছে যেখানে BMLT স্টুডেন্ট, BMLT ডিগ্রি হোল্ডার্সদের চায়, তো সেখানে ওদের জায়গা রইল। এটা ছাড়া ক্লাস চলাকালীন, কোর্স চলাকালীন, মানে উইদিন দ্য ইউনিভার্সিটি ওরা যখন পড়ছে, সেখান থেকে যখন ওদের হসপিটাল ট্রেনিংয়ের জন্য পাঠানো হচ্ছে, তখন ওদেরকে প্রজেক্ট ওয়ার্ক দেওয়া হয়। সেগুলো ফ্যাকাল্টিরা সেটা গাইড করে দেয়, আমাদের ফ্যাকাল্টিরা। তো সেই প্রজেক্ট ওয়ার্ক করবার সময় ওরা ক্লিনিক্যাল ডেটা নিয়ে কাজ করে, পেশেন্টদের
সাথে ডাইরেক্টলি কথা বলে, কনসেন্টিং একটা প্রসেস আছে সেটার ভেতর দিয়ে যায়। সো ওই জিনিসগুলো ওরা শেখে, যেটা কিনা রিসার্চের একদম পিলার্স যাকে বলা হয়। তো সেই জিনিসটা ওরা রিসার্চ ডিজাইন কিভাবে করতে হয়, রিসার্চ মেথোডোলজি কী জিনিস, সেগুলোর মিনিমাম যে আন্ডারস্ট্যান্ডিং ফ্রম দ্য আন্ডার গ্র্যাজুয়েট লেভেল সেটা ওদের শুরু হয়ে যায়। এরপরে তো রইল পোস্ট গ্র্যাজুয়েশন, যদি ওরা যায় পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড দেন পিএইচডি, সে তো রইলই। সেটা তো ওরা যদি এরপরে ওদের কেরিয়ার হায়ার অ্যাকাডেমিক্সের দিকে নিয়ে যায় তাহলে ডেফিনেটলি সেগুলো ওরা করতে পারবে। কিন্তু যদি ওরা জবের দিকে যায় তাহলে যেহেতু এগুলো হচ্ছে একেবারেই জব ওরিয়েন্টেড কোর্স, যে মুহূর্তে ওরা এই টেকনোলজিক্যাল কোর্সগুলো বা এই যে বিএমএলটি হোক, বিএমএলএস এই মুহূর্তে, তারপরে সিসিটি, ওটিটি, এই যে কোর্সগুলোর যে মুহূর্তে ওরা ডিগ্রিটা পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে দে আর eligible to apply for government jobs in hospitals and in private jobs in hospitals. দুটোর জন্যই ওরা এলিজিবল, মানে দুটো রাস্তাই খোলা থাকছে রিসার্চের অ্যান্ড জবের ইন দ্য হসপিটাল সেক্টর। এর বাইরেও যেটা থাকে সেটা হচ্ছে অ্যাকাডেমিক্স, মানে ওরা আবার ফিরে এসে পড়াতেও পারে। সেটা ডেফিনেটলি একটু উচ্চশিক্ষা যদি ওদের হয়ে যায় তাহলে সেটা আরও ভালো, মানে পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড পিএইচডি যদি ওরা করে নিতে পারে তাহলে সেটা আরও ভালো। ইনফ্যাক্ট এই ফিল্ডটা এতটাই বুমিং যে আমাদের দরকার, আমাদের অনেক বেশি ট্রেইনড লোকের দরকার যারা অ্যাকাডেমিক্সেও আসবে এবং হসপিটাল সেক্টরেও থাকবে। স্পেশালি প্যান্ডেমিকের পরে আমরা তো জানি কীরকমভাবে একদম আমাদের আমি এই লেগেছে, জায়গাটাই আসছিলাম। আমাদের কীরকমভাবে এরা সহায়তা করেছে এবং এরা না থাকলে সত্যি প্যান্ডেমিক কি কাটানো যেত। সো সেখান থেকেই বোঝা যায় যে এই সেক্টরটার কতটা ইম্পর্টেন্স এবং কতটা প্রয়োজন যে ট্রেইনড স্টুডেন্টরা, ট্রেইনড ডিগ্রি হোল্ডার্সরা এর মধ্যে আসুক এবং করুক, কাজটা করুক। ফার্মেসি হোক অথবা প্যারামেডিক্যাল, এই যে একটা কেরিয়ার সেট করে দেওয়া বা এই যে স্টেজটা রয়েছে তার পরবর্তী সময় দাঁড়িয়ে যে একটা কেরিয়ার ট্রেন্ড, কি এই সময় দাঁড়িয়ে আমরা কি করতে পারি কি না করতে পারি, চাহিদাটা কি অনেকটা বেড়েছে আফটার কোভিড? হ্যাঁ, এটা তো বলতে হবেই। তার কারণ এই যে প্যান্ডেমিক যেটা গেল, এটাতে মানুষ বুঝতে পেরেছে আজকের দিনে দাঁড়িয়ে স্যানিটাইজার কিন্তু একটা প্রসাধনী দ্রব্য আর নয়, স্যানিটাইজার একটা মেডিকেটেড প্রোডাক্ট। তো এই যে একটা যে ফেজ আমরা পার করলাম, এতে কিন্তু মানুষ জানতে পেরেছে, যেটা ম্যাডাম একটু আগে বললেন, এই যে হেলথ সেক্টরে যারা রয়েছে, নট অনলি যে মেডিকেল সায়েন্স বা ডাক্তাররা যারা রয়েছে তারা নয়, তাদের সাথে নার্সিং, অ্যালাইড হেলথ সায়েন্স, ফার্মাসি, মানে এদের যে একটা যে বিস্তর সুযোগ এবং যেভাবে মানে সারা পৃথিবীতে একটা দরজা ওপেন হয়েছে, তার জন্যে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ছেলে মেয়েদের এবং তাদের অভিভাবকদের কিন্তু একটা বিশাল মানে সুযোগ রয়েছে যে তাদের ছেলে মেয়েদেরকে এই হেলথ সেক্টরে যাতে তাদের মানে একটা আগামী সময় কিন্তু দিনগুলোতে সত্যি তাদের ধারণা নিয়ে ছিল যাবে। না, আমরা বুঝতাম যে চিকিৎসা মানে হয় চিকিৎসক থাকবেন, না হলে হাসপাতাল থাকবে অথবা নার্সিং হোম থাকবে, কিন্তু এর নেপথ্যে যে আরো অনেক কারিগর রয়েছে, আরো অনেক মানুষের এফোর্ট রয়েছে, এটা সত্যি আগে হয়তো এতটা মানুষ এত সিরিয়াসলি হয়তো দেখেনি। এবং সেই কারণে ম্যাডাম এই নতুন শিক্ষাবর্ষ মানে আমাদের আপকামিং একাডেমিক সেশন 2026-27 জাতীয় শিক্ষানীতি এনইপি অনুযায়ী আমাদের ফার্মাসি সিলেবাসটা নতুনভাবে রিফর্মড হয়েছে। আচ্ছা, এবং এই রিফর্মেশন হওয়ার জন্যে যে ট্র্যাডিশনাল যে সাবজেক্টগুলো এত বছর ধরে আমরা পড়ে এসেছি এবং সেই সাবজেক্টগুলোকে সাথে রেখে বেশ কিছু নতুন নতুন সাবজেক্ট যেগুলো বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে মানে সাংঘাতিক পরিমাণে দরকার, যেমন হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্স, মেশিন লার্নিং ইন ফার্মাসিউটিক্যাল সায়েন্স, তারপরে রয়েছে হচ্ছে একটা ওয়েলবিং স্ট্রেস ম্যানেজমেন্ট, বিশেষ করে ছাত্রছাত্রীদের যে একটা স্ট্রেস যে পড়াশুনোর মধ্যে সাইকোলজিক্যাল একটা স্ট্রম যে তৈরি হয়, এই নতুন নতুন সাবজেক্টগুলো, ইভেন মেডিকেল ডিভাইস, এই যে আমাদের চিকিৎসা শাস্ত্রে বা চিকিৎসা করবার জন্য বিভিন্ন যে আমরা যে মেডিকেল ইকুইপমেন্টগুলো আমরা যে ব্যবহার করে থাকি, সেইগুলো সংক্রান্ত কিন্তু সাবজেক্ট আমাদের এই ফার্মাসিউটিক্যাল সায়েন্সের মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে। এবং তার সাথে আরও নতুন নতুন অনেক নতুন নতুন সাবজেক্ট, নট অনলি যে তাদেরকে যে কারিগরি শিক্ষাটা দেবে তা নয়, তার সাথে তাদের যে মানসিক যে একটা বিকাশ তৈরি করবে, যে একটা হিউম্যান সাইকোলজি, এই যে একটা পেশেন্ট আসছে আমার সামনে, এই পেশেন্টটাকে আমি একটা সাইকোলজিক্যালি কিভাবে তাকে আমি রিড করব, এটাও তো একটা মানে সাংঘাতিক মানে হচ্ছে বিষয়। মানে কোনো একটা মানুষ, এটা আমরা চলতি কথা তো বলে থাকি যে চিকিৎসকের কাছে মানে কোনো ডক্টরের কাছে গেলে পরে অনেকটা বেশি সুস্থ হয়ে যান আগের থেকে রোগী। এক্স্যাক্টলি। এবং এই কারণে আমাদের এই সিলেবাসে নতুন মানে একটা মেন্টাল ওয়েলবিং বা স্ট্রেস ম্যানেজমেন্ট
ম্যানেজমেন্ট, হিউম্যান সাইকোলজি, এই নতুন নতুন সাবজেক্টগুলো আনানো হয়েছে, যাতে আগামী দিনে ছেলেমেয়েরা যথোপযুক্ত, মানে তার কারণ একটা কোর্স বা একটা নতুন প্রোগ্রামের এই যে জবের যে ডিম্যান্ড, এটা তো তৈরি হয় আগামী দিন যত উন্নত হবে সেই অনুযায়ী, এবং এই আগামী দিন যত উন্নত দিকে যাচ্ছে সেই অনুযায়ী সাবজেক্টগুলোকে আমাদের এই নতুন সিলেবাসের মধ্যে ইমপ্লিমেন্ট করানো হয়েছে। এবং সত্যি কথা বলতে গেলে আমি আজকে যেহেতু আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, এই যে বিভিন্ন যে আমাদের যে স্কোপ রয়েছে, এই যে মানে সত্যি কথা বলতে গেলে একটা অভিভাবক বা একটা স্টুডেন্ট যখন একটা নতুন কোর্সের মধ্যে ভর্তি হওয়ার যে মুহূর্তটা, মানে প্রাক মুহূর্ত, তারা কিন্তু উৎকণ্ঠায় থাকে, যে সবার মনের মধ্যেই থাকে যে আমি এই কোর্সটা যে ভর্তি হতে যাচ্ছি তারপর কি হবে। এবং এইটা কিন্তু সত্যি কথা বলতে গেলে এই উচ্চ মাধ্যমিক দেওয়ার পর যে সমস্ত ছেলেমেয়েরা বিশেষ করে ফার্মেসিতে আসতে চায়, তাদের যে বেসিক এলিজিবল ক্রাইটেরিয়াটা আমার মনে হয় একটুখানি সবাইকে জানিয়ে দেওয়া উচিত। এই বেসিক এলিজিবল ক্রাইটেরিয়াটা কিন্তু উচ্চ মাধ্যমিক, সেটা ভারতবর্ষের যে কোনো বোর্ড হতে পারে, সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন হতে পারে, আইসিএসসি হতে পারে, সিবিএসসি হতে পারে, এবং সর্বোপরি আমাদের এইবার ভারত সরকার নতুন একটি প্রকল্প চালু করেছে, যেটা হচ্ছে ওপেন স্কুলিং, যেটা এতদিন ছিল না। ওপেন স্কুলিংয়ের মাধ্যমেও কিন্তু আমাদের এই ফার্মাসিউটিক্যাল সায়েন্সে মানে ফার্স্ট ইয়ারে তারা কিন্তু ভর্তি হতে পারে। এটা কিন্তু একটা সাংঘাতিক একটা রিভলিউশন, মানে যাতে কোনো রকমের কোনো ধরনের ছেলে মেয়ে যাতে মানে তারা যদি মন থেকে চায় আমি ফার্মেসিটা পড়বো, তারা কিন্তু পড়তে পারে। এবং সাবজেক্ট কম্বিনেশন যেটা অত্যন্ত পরিমাণে জানা দরকার প্রত্যেক গার্জিয়ান বা স্টুডেন্টদের, এই ফার্মেসি পড়তে গেলে বেসিক্যালি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, এই দুটো সাবজেক্ট কিন্তু ম্যান্ডেটরি। এর সাথে বায়োলজি অথবা ম্যাথামেটিক্স, এই সাবজেক্ট কম্বিনেশন থাকলেই কিন্তু তারা উচ্চ মাধ্যমিকের পর মানে 10+2 এর পরে সেটা ডিপ্লোমা হোক বা ব্যাচেলর ইন ফার্মেসি হোক, দুটোতেই কিন্তু তারা এলিজিবল। আমাদের ক্ষেত্রে অ্যালাইড হেলথ সায়েন্সটা বলে দিই, এই ক্ষেত্রে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এটা থাকতেই হবে উচ্চ মাধ্যমিকে, ম্যান্ডেটরি সাবজেক্ট। এটা থাকলে তারা আমাদের এই যে যতগুলি কোর্স আমরা বললাম এগুলো নিতে পারে। আর তার সাথে প্যারালাল এন্ট্রি আছে, মানে ল্যাটারাল এন্ট্রি আছে, যারা অলরেডি ডিপ্লোমা করে রেখেছে তারা কিন্তু সেকেন্ড ইয়ারে ডাইরেক্টলি ভর্তি হতে পারে, মানে সেকেন্ড ইয়ারে গিয়ে তারা অ্যাডমিশনটা নিতে পারে যদি কেউ মনে করে যে ফার্দার এটা নিয়েই তারা পড়াশোনা করবে। তারা ডিপ্লোমা হোল্ডার, তারা ডিগ্রি হোল্ডার নয়, তাহলে তারা ডিপ্লোমা থেকে এবার ডিগ্রিতে যদি ট্রানজিশন করতে চায় তাহলে তারা ডাইরেক্টলি সেকেন্ড ইয়ারে ভর্তি হতে পারে। সেই ব্যবস্থাটা যেহেতু সময়টা অনেকটা কমে এসেছে, একেবারে লাস্টের দিকে আমরা যেহেতু রয়েছি, একটা খুব বড় প্রশ্ন উঠে আসে যে শিক্ষা গ্রহণ করা এবং তার পরবর্তী সময়ে সেই ছাত্রছাত্রী তারা তাদের কেরিয়ার হিসেবে কি বেছে নেবে এবং ভবিষ্যতে কি করবে না করবে, কিন্তু এর নেপথ্যে আরও একটা অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে, তার রয়েছে মানব সেবা, অর্থাৎ মেডিকেল এথিক্সের কথা আমরা যখনই বলে থাকি তখন কি একটা বিষয় যে সামাজিকভাবে তারা নিজেদেরকে কিভাবে মানসিক জায়গা থেকে প্রস্তুতিটা নিয়ে ফেলে যে আমরা সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত হতে চলেছি এবং যুক্ত হয়ে হয়তো গিয়েওছি যখন থেকে আমরা পড়াশোনা শুরু করেছি। এই ব্যাপারে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কিভাবে হেল্প করছে? আমাদের যে কোর্সগুলো আছে তার ভেতরেই এখন মেডিকেল এথিক্সটা, মেডিকেল এথিক্স অ্যান্ড ল, এটা একটা সাবজেক্ট, এটাকে পড়তেই হবে। এটা অলরেডি ইনসাইড দ্য কারিকুলাম, তো এটা পড়তে হবে। এটা ছাড়া আছে প্রফেশনালিজম, তাছাড়া আছে ম্যানেজমেন্ট স্কিল, এই প্রত্যেকটা জিনিস অ্যালাইড হেলথ সায়েন্সে এখনকার যে এনসিএইচপি গাইডলাইন্স সেখানে নিতে হবে, তো এদেরকে শিখতেই হচ্ছে। তাছাড়া এরা যখন রিসার্চ করতে যায়, মানে প্রজেক্ট ওরিয়েন্টেড কাজ যখন হয়, তখন কনসেন্টিং প্রসেস, আগেও যেটা বললাম সেটা এদেরকে শেখানো হয় যে কখনো কোনো ক্লিনিক্যাল ডেটা নিতে গেলে কোনো পেশেন্টের থেকে, তাহলে তাকে আগে বোঝাতে হবে, ইনফর্মড কনসেন্ট তাকে আগে বোঝাতে হবে এবং তারপরে তার কনসেন্ট নিতে হবে। ডেফিনেটলি তার জন্য আমাদের একজন কোপিআই লাগে, আমরা কথা বলে নিই ওখানে যে ডাক্তার আছে তার সাথে, তার সহযোগিতায় কাজটা হয়। তো এই যে পুরো পদ্ধতিটা সেটা ওরা এই আন্ডার গ্র্যাজুয়েট লেভেল থেকেই শিখতে থাকে, যেটা পরবর্তীকালে গিয়ে তারা যখন রিসার্চ করবে বা যখন আরও উন্নত জায়গায় চাকরিতে ঢুকবে তখন তারা সেটা কাজে লাগাতে পারবে। এই যে পরিকাঠামো এবং এই যে যেটা আপনি বারবার বলছেন যে মানসিকতাটা, আমাদের কাজ হচ্ছে স্টুডেন্ট লাইফে ওদের মধ্যে এই মানসিকতাটা তৈরি করে দেওয়া, যাতে করে পরবর্তীকালে গিয়ে যখন ওরা প্রফেশনাল হবে তখন সেটা ওরা কাজে লাগাতে পারে। তো সেই চেষ্টাটা আমরা সবসময় করি। বেশ, আর এখানে একেবারে শেষের দিকেই যেহেতু আমাদের অনুষ্ঠানের এই পডকাস্টের, সুতরাং ডক্টর ভট্টাচার্যের কাছ থেকেও আমরা এই বিষয়টা একটু জানবো। কিছুক্ষণ আগে আপনি অবশ্য বলছিলেন যে মডার্ন সাইকোলজি, এবং এর থেকেই কি কোনো না কোনো জায়গায় এথিক্সটা জুড়ে যাচ্ছে? সে তো অবশ্যই,
দেখুন, পড়াশুনোর মধ্যে এথিক্স, পড়াশুনোর মধ্যে ল, এগুলো তো আছেই। তার সাথে সবথেকে বড় জিনিস যেটা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি যেটার উপর সবথেকে বেশি গুরুত্ব দেয়, মানসিক বিকাশ। একদম। তো সেই কারণে আমাদের ইউনিভার্সিটিতে মেন্টিং সিস্টেমটা খুব অত্যধিকভাবে স্ট্রং, একদম ডে ওয়ান থেকে। তার কারণ যে সমস্ত নতুন ছাত্রছাত্রীরা আমাদের এখানে এসে ভর্তি হচ্ছে, তারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে তারা আসছে, ঠিক তাই। এবং সেই কারণে আমরা একদম ডে ওয়ানেই আমরা সেই ছাত্রছাত্রীগুলোকে একটা নির্দিষ্ট সংখ্যায় বেঁধে একজন শিক্ষক দ্বারা তাদেরকে মেন্টারিংয়ের সুযোগটা আমরা দিয়ে থাকি। এবং একদম থ্রু আউট ইয়ার, মানে তারা যে কোর্সে ভর্তি হচ্ছে, সেটা 2 বছরের হোক বা 4 বছরের হোক, সেই 10টি স্টুডেন্ট বা 12 জন স্টুডেন্ট একজন মেন্টারের কাছেই কিন্তু মেন্টারিং হচ্ছে। এবং সেই স্টুডেন্টের যাবতীয় তার বলতে গেলে চাহিদা বলুন, তার মানসিক শান্তি বলুন, তার কারণ প্রত্যেকটা মানুষের কিন্তু দিনের শেষে কাউকে কিছু বলা বা কাউকে কিছু না জানালে তার মানসিক একটা অস্থিরতা তৈরি হয়। আর সবথেকে বড় জিনিস আজকের এই মানে প্রতিযোগিতার দৌড়ে, তার কারণ আমরা প্রত্যেকেই মানে খুব স্ট্রেসড হয়ে থাকি। মেন্টাল পিসটা একটুখানি দরকার, মেন্টাল পিসটা দরকার, তার কারণ আমরা প্রত্যেকেই একটা এই কম্পিটিশনের জগতে আমাকে এগিয়ে যেতে হবে। এই যে স্কিল, এই যে মানসিক শান্তি বা এই যে সাইকোলজিক্যালি যে স্ক্রিনিং বা কাউন্সিলিং, এটা কিন্তু সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি সাইকোলজি ডিপার্টমেন্টের যে যারা শিক্ষক যারা রয়েছেন বা বাইরে থেকে যারা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তারা কিন্তু স্টুডেন্টদের সাথে রীতিমতো টাই আপ রয়েছে, যাতে কোনো রকমভাবে কোনো স্টুডেন্ট মেন্টাল আনস্টেবল হয়ে না পড়ে। হ্যাঁ, আমি পড়াশুনো করতে এসেছি, ঠিক আছে, আমাকে একটা কেরিয়ার তৈরি করতে হবে, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথেও তো আমাদের সিস্টার নিবেদিতার একটা বিশাল ভূমিকা রয়েছে, তাকে একটা সম্পূর্ণ একটা মানুষ হিসাবে মানে আমাদের সমাজের জন্য গড়ে তোলা। তো এটা তো আমাদের মানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির মূল লক্ষ্য। শুধুমাত্র তাকে মানে একটা চাকরির জন্য যথোপযুক্ত তৈরি করে দেওয়াটা আমাদের মূল লক্ষ্য নয়, আমাদের একটা সমাজে তাকে একটা স্বীকৃত মানুষ হিসাবে তৈরি করে দেওয়াটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং সেই কারণেই হয়তো কথায় উঠে এসেছে যে নিজে ভালো থাকলে অন্যকেও ভালো রাখা সম্ভব হয়, আর সেই কারণের জন্যই কিন্তু নিরন্তর প্রচেষ্টা করে চলেছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। আর আজকের মতন আমাদের এই পডকাস্ট তো এখানেই শেষ করতে হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জানাবো। ডক্টর অরিন ভট্টাচার্য আমাদের সঙ্গে ছিলেন এবং একই সঙ্গে ডক্টর দময়ন্তী দাস ঘোষ, তিনিও আমাদের সঙ্গে ছিলেন। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে, নিরন্তর আপনাদের প্রচেষ্টা এবং এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়া ছাত্রছাত্রীদের, যে একটা জায়গায় গিয়ে তারা নিজেদেরকে অন্ততপক্ষে স্যাটিসফাইড করতে পারছে যে আমরা কেরিয়ারগত জায়গা থেকেও যেমন কাজ করে চলেছি, মানুষকে পরিষেবা দিয়ে চলেছি, ঠিক একই রকমভাবে মানসিক শান্তি, পিস, সেটাও আমাদের রয়েছে। সুতরাং অন্যকে ভালো রাখতে গেলে তারা হয়তো আরও অনেকটা এগিয়ে যেতে পারছে এই আত্মবিশ্বাস নিয়েই, কারণ পেছনে রয়েছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি। অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাদের প্রত্যেককে, এবং যারা দর্শকরা ছিলেন আমি জানি আপনারাও সমৃদ্ধ হয়েছেন আজকের এই অনুষ্ঠান দেখবার পর। আর এইরকমই যদি আরও একাধিক পডকাস্ট এবং নতুন নতুন বিষয় আপনারা আলোচনা আমরা করি সেটা চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের জানাতে পারেন, ফোন করতে পারেন, সবটাই আপনাদের জন্য ওপেন রয়েছে। তবে আজকের মতন অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন।